আপনি কি প্রেগনেন্ট ছিলেন না এমনি বলেছেন? ও যেমন রাগের মাথায় বলছে আমাকে 50 লাখ দিছে, আমিও রাগের মাথায় ওটা বলছি। কিন্তু রাসেল মিয়া তো তার একটি ইন্টারভিউতে ভিন্ন কথা বলল। 3 মাসের সংসারে 4টি মামলা, 17 দিনের জেল খাটা। কেন মামলা খাবে না? আপনি আপনার ওয়াইফকে মারবেন, আপনার ওয়াইফ ছেড়ে দিবে আপনাকে? সে বাসর ঘর সাজাইছে, সে বাসর ঘরে তার বোন আর ভাগ্নি, আমি কই? একটা পুরুষ মানুষের পাশে যদি এমন সাপোর্টিভ থাকে কেউ, তাহলে আমি কেন আত্মহত্যা করব? মারা গেছে মৃত ব্যক্তি নিয়ে কথা বলতে আমার আসলে ভালো লাগে না, এটা আমি চাই না, আমি নিতে পারি না ব্রেনে। মুন্না খান, তার সাথে আপনার সম্পর্ক? নাথিং টু সে। সমস্ত মন্তব্য সেগুলো প্রমাণ হবে আদালতে। দর্শক, স্বাগত জানাই মাই টিভি ধারাবাহিক অনুষ্ঠান লেটস টকে। আমাদের এই অনুষ্ঠানে আমরা ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর এবং সেলিব্রিটিদের আপনাদের সামনে নিয়ে আসি এবং তাদের অজানা সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরি। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছে আমি কবির চৌধুরী জয়, এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে রয়েছে গায়িকা, অভিনয় শিল্পী, মেকআপ আর্টিস্ট এবং একজন ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আপনার এতগুলো আমার নামের পাশে ডেজিগনেশন শুনে সামটাইমস অবাক হয়ে যাই। আলহামদুলিল্লাহ। না, আপনার এই ডেজিগনেশন শুনে আমরাও মাঝে মাঝে অবাক হয়ে যাই। আমরা সেই প্রশ্নে আসবো অবশ্যই, কিন্তু প্রথমে একটু জানতে চাই যে আপনার নাম আসলে কি, বা পরিপূর্ণ নাম কি, বা পুরো নাম কি? আমার পুরো নাম হচ্ছে সুমাইয়া আফরিন বর্ষা। আর ইন্ডাস্ট্রিতে তো ছোটবেলা থেকে কাজ করছি, তখন থেকে ওই শর্ট বর্ষার সাথে চৌধুরী অ্যাড করে লাইক এটা নিকনেম হয়ে গেছে বর্ষা চৌধুরী। আমরা কোনো বরাত দিয়ে বা কোনো একটি মাধ্যমে জানতে পেরেছি আপনার নাম সালমা আক্তার। এই সম্পর্কে আসলে কি বলবেন? আমি আসলে এই প্রশ্নটা এখন আপনার কাছেই ছেড়ে দিব, যে যেই মাধ্যমে জানতে পেরেছেন সেই মাধ্যমকে জিজ্ঞেস করেন আমার আকিকার সময় তারা ছিল কিনা। আচ্ছা, আমরা কোনো একটি মাধ্যমে যেহেতু শুনতে পেরেছি, যেহেতু আজকে আমরা আপনাকে কাছে পেয়েছি বা পাশে পেয়েছি, সরাসরি আপনি আমাদের সাথে আছেন। আসলে কি আপনার নাম সালমা আক্তার? না, আমার পুরো নাম সুমাইয়া আফরিন বর্ষা। বা আপনি এই সম্পর্কে জানেন কিনা যে মানুষ এই বিষয়টি একটু রিউমার ছড়াচ্ছে? মানুষ না, ওই হলুদ সাংবাদিক, তার বোন, ওরাই তো করছে। আচ্ছা আচ্ছা, এই মিথ্যাচারগুলো ওরাই ছড়াচ্ছে। ইটস ফাইন। আমি সালমা হই, বর্ষা হই, সুমাইয়া হই, হোয়াটএভার, আমি তো। ও সেটা ঠিক। তাহলে সেক্ষেত্রে আপনার নামের শেষে যে চৌধুরী বিশেষণটি আপনি যুক্ত করেছেন, এটি আসলে কোন জায়গা থেকে এসেছে বা এটি কি জন্য? চৌধুরী নামটি আসলে ওই তখন থেকে, যখন ছোটবেলায় কাজ শুরু করি, প্রথম অ্যালবাম রিলিজ করি, তখন থেকেই বর্ষা চৌধুরীটা অ্যাড করে দিচ্ছে। কারণ শুধু বর্ষাটা মিলে যাচ্ছিল, যেহেতু অনন্ত জলিল ভাইয়ের ওয়াইফ বর্ষা, তো দুই বর্ষা মিলে যায় না, এই জন্য আমার নামের সাথে ওই চৌধুরীটা অ্যাড করা। ওকে, আমরা বুঝতে পেরেছি। এটা কোনো বংশ পরম্পরা না, মানে এটা স্ক্রিন নেম হিসেবে ইউজ করা, রাইট? আমি যদি বলি, আচ্ছা আমাকে একটি জিনিস বলবেন, এই যে আপনার নামের সামনে এই যে বিশেষণগুলো যুক্ত করতে হলো, ধরুন অভিনয় শিল্পী, গায়িকা, মেকআপ আর্টিস্ট, ইনফ্লুয়েন্সার, আরেকটা যদি আমরা যোগ করি ব্র্যান্ড প্রমোটারও বলতে পারি, আবার কন্টেন্ট ক্রিয়েটরও বলতে পারি, আসলে কোনটি আপনার পরিচয়, আসল পরিচয় কোনটি? এক কথায় আর্টিস্ট। আপনি সবগুলো মিলিয়ে যদি দেখেন তাহলে এটা আর্টিস্ট হবে। বিকজ আমার এই ইন্ডাস্ট্রিতে ফার্স্ট ক্যারিয়ার স্টার্ট হচ্ছে সিঙ্গিং দিয়ে, গান দিয়ে। তখন ফিতা ক্যাসেট ছিল। গানের পর যখন দেখলাম ধীরে ধীরে আসলে সিচুয়েশন, ফিতা থেকে ডিভিডি, ডিভিডি থেকে আমরা ইউটিউব কেন্দ্রিক হয়ে গেলাম। আর বিশেষ করে আমি আমার নিজের মেকআপটা সবসময় নিজেই করতাম। আমি শিখেছিলাম পার্সোনা থেকে। এবং পরবর্তীতে এই যে কোভিডটা যে আসলো, কোভিড আসার পরে মনে হলো যে আসলে তখন তো আমরা সবাই গৃহবন্দী, কি করব? তখন ওই যে আমার মেকআপ আমি করতে গিয়েই একটা মেকআপ ভাইরাল হয়ে গেল, অ্যান্ড তখন থেকে লাইক 40-50টা ব্র্যান্ডের সাথে কাজ, অ্যান্ড তখন থেকে ইনফ্লুয়েন্সার হলাম। তার মানে করোনা আপনার জীবনে আশীর্বাদ নিয়ে এসেছে? অনেকটাই। আশীর্বাদ বলতে কি, আমি তো স্টেজ শো করতাম সিঙ্গিংয়ে, গানে। তো কোভিডটা যখন শুরু হয় তখন কিন্তু আমাদের শোগুলো বন্ধ হয়ে যায়। যেমন আমার অনেকগুলো কর্পোরেট শো ছিল যেগুলো পরবর্তীতে ক্যান্সেল হয়ে গেছে। তো ওই সময়টাতে আসলে নিজের মেকআপ নিজে লাইভে গিয়ে করতে করতেই দেন কেমনে জানি ইনফ্লুয়েন্সার হয়ে গেলাম। আচ্ছা, এই যে নামের যে প্রশ্নটি আসলো, আসলে এই নামের কোনো প্রুফ বা কোনো কিছু আপনি কি বলতে চান এই নামের বিষয়ে কোনো কিছু? অবশ্যই, কারণ আমার এইচএসসি সার্টিফিকেট আছে এবং আমার জন্ম নিবন্ধন আছে, তারপর ন্যাশনাল আইডি, পাসপোর্ট। আর কি লাগে একটা কিছু? একটা মানুষের আসলে নামকে 100%
প্রুফ করার জন্য আমার মনে হয় না আর কিছু তাহলে প্রয়োজন যারা আছে। বলছে তাদের উদ্দেশ্যে কি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান? আমি কোনো চ্যালেঞ্জ ছুড়তে চাই না, বিকজ আসলে যেই চক্রটা, তাদের যদি কনফিউশন দূর করতে না হয় তারা যদি দেখতে চায়। যেই চক্রটা আসলে আমার সাথে এগুলো করছে, ওই চক্রটা আসলে ভয়ঙ্করভাবে আমাকে মানসিক আঘাত দিচ্ছে, যে কারণে আমি হসপিটালাইজ ছিলাম, অ্যান্ড রাইট নাও স্টিল কিন্তু আমি সিক। হ্যাঁ, তো আমি কোনো চ্যালেঞ্জ ছুড়তে চাই না, আমি শুধু বলতে চাই সময় সময়ের উত্তর দিবে। আচ্ছা, সময় সময়ের উত্তর দেখ, সেই সময়ের উত্তর দেখার প্রত্যাশায় আমরা রয়েছি। এই মুহূর্তে একটু আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাই। জন্মগ্রহণ করেছেন কোথায়, বেড়ে উঠেছেন কিভাবে, এবং বেড়ে ওঠাটার গল্প, এই গল্পটা একটু শুনতে চাই। জন্মগ্রহণ করেছি দক্ষিণ যাত্রাবাড়ি, পুরাতন ঢাকার মধ্যেই পড়ে যাত্রাবাড়ি, এবং সেখানেই বেড়ে উঠেছি। এবং সেখানে বেড়ে উঠে তারপর তো একটা অ্যাক্সিডেন্ট হলো, অ্যান্ড দেন মুভ অন করলাম। কি অ্যাক্সিডেন্ট ছিল? কি অ্যাক্সিডেন্ট? অ্যাসিড নিক্ষেপ, যেটা আমার লাইফে। এই বিষয়টি আমরা একটু জানতে চাই যে এই অ্যাসিড নিক্ষেপের যে বিষয়টি, এটি নিয়ে একটি কথা শোনা যায় যে এই ঘটনাটি আপনি নিজে নিজের শরীরকে পুড়িয়ে আপনি এই ঘটনাটি সাজিয়েছেন। আমরা যেটি বলছি সেটি কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষের যে প্রশ্ন কিংবা ওঠা যে বিষয়গুলো যেগুলো নিয়ে গুঞ্জন রয়েছে, সেটি কিন্তু, এটি কিন্তু আমাদের প্রশ্ন নয়। রাইট। আপনি আগুন দিয়ে সেটির দোষ চাপিয়েছেন, আপনি র্যাবের মাধ্যমে হুমকিও দিয়েছেন। আসলে এই ঘটনাটা কি আমাদেরকে একটু পরিষ্কার করুন। এই ঘটনাটা হচ্ছে, তাহলে তো আমি অনেক বড় ক্রিমিনাল, ফার্স্টে এটা বলি। নিশ্চয়ই না, আই এম নট এ ক্রিমিনাল। আমাকে যে কেমিক্যাল সহ অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে এবং আমার যে ট্রিটমেন্ট হয়েছে, সেটা তো একটা মেডিকেল সার্টিফিকেট আছে, রাইট? একটা ছাড়পত্র আছে। তো সেই ছাড়পত্রতে স্পষ্ট করে লেখা আছে কেমিক্যাল সহ অ্যাসিড। তো এখন মানুষ তাদের ভিউ বাণিজ্য করার জন্য, মানুষ তাদের ফলোয়ার্স বাড়ানোর জন্য, কিছু ডলারের জন্য এবং ভাইরাল হওয়ার জন্য যদি 9 থেকে সত্যটাকে মিথ্যা করে, আসলেই কি সত্যটা কখনো মিথ্যে হওয়া সম্ভব? সম্ভব না। আচ্ছা, আমাকে একটু বলবেন যে এই সময়টিতে আসলে কি ঘটনা ঘটেছিল, যদি স্পেসিফিক ঘটনাটি বলেন এবং কারা কিভাবে। জানি আপনি এটা তো অনেকবার, অনেক হাজারবার এটা বিবিসি বাংলা থেকে শুরু করে ভয়েস অফ আমেরিকা থেকে শুরু করে সব জায়গায় আমি জানি, এই বিষয় জানি, কিন্তু আমার এই প্রোগ্রামটিতে আমি যে বিষয়গুলো সম্পর্কে কথা ওঠে, এই বিষয়টি সম্পর্কে আরেকটু পরিষ্কার মেসেজ দিতে চাই। কেননা এই বিষয়টি আমাদের অনেক দর্শকই আছে যারা এই বিষয়টি সম্পর্কে জানেন না, তাদের উদ্দেশ্যে আবারও একটু ক্লিয়ার, যদি একটু পুনরায় সেই বিষয়টি বলেন। আমার বয়স তখন অনেক কম ছিল, 10-এরও নিচে। তখন কিন্তু আমাকে কেমিক্যালস সহ অ্যাসিড নিক্ষেপ করা হয়, এবং যে নিক্ষেপ করে সে কিন্তু তখন ডিভি ক্রস ফায়ারে সে কিন্তু মারা যায়। হ্যাঁ, সে কিন্তু পৃথিবীতে নাই এখন। তখন মেবি আমি 5 days হসপিটালে, 5 দিন হসপিটালে তখনই। এবং বাকি যারা আসামি ছিল তারা সবাই কিন্তু অ্যারেস্টেড ছিল, অ্যান্ড তাদের জেল হয়েছে। পরবর্তীতে মামলাটা শেষ হয়েছে, সে মামলার কাগজগুলোও আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে দুর্ঘটনা তো আসলে জীবনে কখন আসে জানি না, তখন তো আমি অনেক ছোট ছিলাম। বিয়ের প্রস্তাব দিয়েছে, সেটাকে অস্বীকার করা, অথবা আমার পরিবার, আমার বাবা বিশেষ করে এটাতে ডিনে করার কারণেই এই কাজটা হয়েছিল। তার মানে আপনি বলতে চান যে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে আপনার উপরে অ্যাসিড নিক্ষেপ হয়? একদম শিওর? 100%। আর অন্য কোনো কারণ আপনারা কখনো আইডেন্টিফাই করতে পেরেছেন, বা এই ধরনের কোনো কারণ আছে নাকি এটাই একমাত্র কারণ? এটাই একমাত্র কারণ, অন্য কোনো কারণ তো ডিবি পায় নাই, তো আমি কোত্থেকে পাবো? আচ্ছা, বিয়ের বিষয় যেহেতু চলে আসলো, আমরা একটু প্রথমে জানতে চাই যে আপনার প্রথম যে স্বামী ছিলেন, সেই স্বামী সম্পর্কে আমি একটু জানতে চাই যে আপনার এই বিবাহটি কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল নাকি লাভ ম্যারেজ ছিল, বা এই বিবাহটি কিভাবে হলো, আর বিচ্ছেদটাই বা কেন হলো? আমার প্রথম বিয়ে নিয়ে আসলে আমি কোথাও ওইভাবে বলি না, কারণ আমি চাই আমার মেয়ের বাবা ভালো থাকুক, যেখানেই থাকুক, যেভাবেই থাকুক। সে হচ্ছে নর্মাল মিডিয়া ব্যক্তি না, তার সাথে আমার বিয়েটা পছন্দের হলেও এটা অ্যারেঞ্জ হয়েছিল। মানে বাংলাদেশের যত মিডিয়া আছে, কর্মী আছে যারা আমার খুব কাছে, সবাই আমার বিয়ের দাওয়াত পেয়েছে বা গিয়েছে। আপনাদের মধ্যে কি প্রেমের সম্পর্ক ছিল বা প্রেম ছিল কিনা? হালকা, মানে ওটা প্রেম বলবো না, পরিচিতি। আচ্ছা আচ্ছা, তারপরে কিভাবে? তারপর তো বিয়ে হলো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থাকে যে আসলে আপনাদের পরিচয়টা কিভাবে হলো?
পরিচয়টা এটা খুব মজার একটা বিষয়। আমি ব্যায়াম অডিটোরিয়ামে গিয়েছিলাম, ওখানে আমার একটা অডিশন ছিল গানের, যেহেতু আমি ছোটোবেলা থেকে অনেক গান বাজনা করি। সো ব্যায়াম অডিটোরিয়ামে যাওয়ার পরে তারই একটা বন্ধু আমাকে দেখে এবং পরে তাকে বলে, পরে তার সাথে আমার কমিউনিকেশন হয় আর কি। তখন ওই যে সিটি সেল ফোন, ছোট ছোট সিটি সেল ফোনগুলো ছিল। আচ্ছা, হ্যাঁ এই তো। তার মানে তখনও তাহলে ওই সিটি সেল ফোন দিয়ে আসলে রাত জেগে জেগে না, রাত জাগা না, না রাত জাগাটা তো আব্বু মেরেই ফেলবে, রাত জাগা না, মানে বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব, হ্যাঁ, পরবর্তীতে বন্ধুত্ব ছিল এবং আমার যতটুকু মনে আছে আমার অ্যাক্সিডেন্টের সময় সে পুরো তার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে হসপিটালে এসেছিল। আমার ব্লাড কোথায় কি লাগবে না লাগবে এগুলো মানে সে আমার যতটুকু মনে পড়ে সে কেয়ার করেছিল খুব বেশি ভালো। এবং পরবর্তীতে আমি সুস্থ হয়ে 3.5 বছর পরে সুস্থ হয়ে যখন আমি লেখাপড়া স্টার্ট করি, তখন সে খুব মানে আমাকে ইন্সপায়ার করেছে লেখাপড়া করার জন্য বা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য ইন্সপায়ার করেছে। আচ্ছা, কিন্তু হয় না, বিয়ে হয়, আপনার যখন বিয়ে হয় তখন আপনার বয়স কত ছিল, আর আপনার ওই সংসার জীবন কতদিনের ছিল, আর বিচ্ছেদের কারণটি কি ছিল? আমার সংসার জীবনটা 1 থেকে 1.5 বছর, ডিভোর্স পর্যন্ত যদি নেই। আর আমার বিয়েটা হচ্ছে এরকমই। মানে তখন আপনার বয়স কত ছিল? তখন 18 প্লাস। 18 প্লাস। আর এত ভালো সুসম্পর্ক একজন মানুষ আপনাকে সবসময় পাশে থেকে, আপনি যেটি বলেন আপনার মুখে যে মানসিক আপনাকে সাপোর্ট দিয়েছে, তাহলে এই মানুষটির সাথে বিচ্ছেদের কারণটি কি? আমি দিয়েছি। এর কারণ কি? কিছু তো আছে, হয়তো আমি খারাপ অথবা ও খারাপ। আসলে তাহলে কে খারাপ? আল্লাহ নোজ, জানি না। মানে এই বিচ্ছেদের কোনো কারণ নেই, মানে আপনার মনে হলো আপনি বিচ্ছেদ করে ফেলেন এমনটা? না, এমনটা না। কারণ যেগুলো আছে সেগুলো আসলে আমি মিডিয়াতে কখনো বলি না, প্রকাশ্যে আনি না। কারণ হচ্ছে আমি চাই সে ভালো থাকুক, কারণ সে আমার মেয়ের বাবা, এন্ড অফ দ্য ডে। এবং তারই সাথে আমি যদি এখন বলতে যাই, সে নিজেও তো নতুন করে হয়তো জীবন শুরু করবে বা করেছে, আমি চাই না সেখানে সে প্রশ্নবিদ্ধ হোক। আচ্ছা, কিন্তু অবশ্যই একটা নারী যখন সংসার করে, তার কোল জুড়ে যখন একটা মেয়ে সন্তান আসে, সেই নারীটা কখনোই চাইবে না আমার বিচ্ছেদটা হোক। প্রশ্ন তো এই জায়গায় যে আপনার একজন সন্তানও ছিল তখন, এবং আপনাদের একটা ভালো সুসম্পর্কের কথা আপনি বললেন। আমার মেয়ের বয়স লাইক 2-2.5 এর মধ্যে, তখনই আমি ডিভোর্স দিয়েছি এবং বাবু হওয়ার পরপরই আমি সেপারেশনে চলে এসেছি। মানে বাচ্চা হওয়ার পরে আপনারা সেপারেশনে যান, তার মানে এই সেপারেশনের তাহলে এক্স্যাক্ট কোনো কারণ নেই? আছে কারণ, কিন্তু আমি বলতে চাচ্ছি না। অনেক বড় কারণটাই আছে, কিন্তু আমি চাচ্ছি না এই জন্য যে সে নিশ্চয়ই এখন তার কৃতকর্মগুলো টের পেয়ে এখন হয়তো সে নতুন করে কাউকে নিয়ে বাঁচবে বা বেঁচেছে বা সংসার করবে, আমি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি না। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনার অ্যাক্সিডেন্টাল পারপাসে সে আপনাকে যথেষ্ট সহযোগিতা করেছে তার বন্ধু বান্ধবকে নিয়ে। হসপিটালে এসেছিল ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে। যখন আপনি অ্যাক্সিডেন্টের কথাটা বললেন, তখন আপনি বললেন আপনি তখন ক্লাস 5-এ পড়েন, আপনার বয়স আনুমানিক তখন 10-এর কথা আপনি বলেছেন, আপনার মুখে বলেছেন। তাহলে আসলে আপনার বিয়ে যদি 18-তে হয় আর আপনার যদি অ্যাক্সিডেন্ট 10-এ হয়, তাহলে এই ঘটনাটার মেলবন্ধন হলো কিভাবে? না, ও তো বন্ধু ছিল অনেক বছর। তো আচ্ছা, ও আমার অ্যাক্সিডেন্ট আগেই আমাকে দেখেছে। তার মানে আপনি বলছেন যে আপনার অ্যাক্সিডেন্ট যখন হয়েছে তার আগে থেকে সে আপনার বন্ধু ছিল? আমাকে দেখেছে, হ্যাঁ। মানে ফোনে হাই হ্যালো থাকে না, ওইরকম বন্ধু। ইটস নট লাইক এই সময়টাতে ক্লাস 5-এর একটা মেয়ে ফোনও ব্যবহার করে, আবার তার সাথে বন্ধুত্ব, এটা কেমনে? আমি ফোন ব্যবহার করি না, বাসায় যে ফোনটা থাকে ওই ফোনটা দিয়ে সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন, বা আমি অডিশনে যাব কবে, গানের ক্লাসে যাব কবে, ওই তখনই দেখা হতো। তবে আপনার কাছে বিষয়টা মনে হয় না যে এটা এত ছোট বয়সী মানুষের এমন বন্ধু বা এইরকম জায়গা তৈরি হবে, এই পরিবেশটা? তখন তো বিয়ে প্রেম কিছুই ছিল না। হ্যাঁ, আপনি বলেন এটা বন্ধুত্ব ছিল, তখন তো জাস্ট হাই হ্যালো বন্ধুত্ব। কিন্তু যখন সময়ের তালে তালে বড় হলাম এবং জিনিসটা একটা পর্যায়ে গেল, তখন সে বিয়ের প্রস্তাব দিল একদম অফিশিয়ালি বাসায়, এবং এই ইন্ডাস্ট্রির যারা আমার পরিচিত আছে সবাই আমার বিয়ে দাওয়াত পেয়েছে। আচ্ছা, আপনার তাহলে এই পরিচয়ের কতদিন সময় পরে বিয়ে হয়? অনেক বছর। তাও আনুমানিক?
আনুমানিক বছর যদি বলি আমি 8-10 বছর তো হবে। 8-10 বছর। একটা মানুষকে আপনি 8-10 বছর থেকে চিনলেন, তার সাথে আপনার একটা সুসম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এরপরে সেটি প্রেম, প্রণয় কিংবা বিয়ে যেটি আমরা বলি, তারপর 1.5 বছর পরে আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। এই 8, 9, 10 বছরে আপনি কি সেই মানুষটিকে চিনতে ভুল করলেন যে 1.5 বছরের মাথায় ডিভোর্স হয়ে গেল? বিষয়টি প্রশ্নের না? দেখেন, একটা পুরুষের প্রধান হচ্ছে ব্যক্তিত্ব। আমি কথাগুলো বলতে চাই না, সেই ব্যক্তিত্ব যদি কোনো পুরুষের মাঝখানে না থাকে তাহলে সেই পুরুষ জীবনে থাকা আর না থাকা সমান একজন নারীর জন্য, এটুকুই বললাম। আর যখন বয়সটাও কম আমার ছিল, যখন দূর থেকে আসলে সব কিছু অনেক সুন্দর লাগে যতক্ষণ না কাছে যাই, তো দূর থেকে যা দেখেছি হয়তো মনে হয়েছে যে হি ইজ পারফেক্ট ফর মি, বা সে হয়তো ভালো আমার জন্য ভবিষ্যতে। কিন্তু জিনিসটা যখন কাছাকাছি বা বিয়ের পর তার বাসায় যায়, তার ফ্যামিলি, আগে তো তার ফ্যামিলির সাথে আমি মিশি নাই, রাইট? সো ওইখানে একটু ঝামেলা ছিল। আচ্ছা, ঠিক আছে। আমি বেশ কয়েকবার তাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু সেই সুযোগটা ফেইলর হয়েছে বারবার। তার মানে আপনি সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন? বহুবার। আচ্ছা, ঠিক আছে, আমরা এই বিষয়টি স্কিপ করতে চাই। আমরা এই বিচ্ছেদের পরবর্তী সময়ে কতদিন পর আপনি আবার দ্বিতীয় বিয়ে করলেন বা আপনি সম্পর্কে জড়ালেন বা এটার ঘটনা? অলমোস্ট 3 or 4 ইয়ার্স পর আমি রুমি রহমানকে বিয়ে করি। রুমি রহমানকে বিয়ে করলেন। আসলে এই রুমি রহমানের সাথে আপনার সম্পর্কের গল্পটা কিভাবে ছিল বা আপনার পরিচয় কিভাবে? রুমির সাথে পরিচয়টা হচ্ছে ইন্ডাস্ট্রির, তো অনেক আগে থেকেই পরিচয়। তো তাজিন আপা যখন ছিলেন, তাজিন আপার রেডিও 71-এ আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম পহেলা বৈশাখে। তার পরপরই তাজিন আপা মারা গেছেন শুনতে পাই, ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় নিউজ হয়। তো তখন হচ্ছে গিয়ে আমি খুঁজতেছি যে ওয়্যার ইজ রুমি ভাই, রুমি ভাই কই, কারণ ওর আইডি টাইডি সব বন্ধ, ও কোথাও নাই। তো পরবর্তীতে প্রায় তাজিন আপা মারা যাওয়ার 1.5 বছর 2 বছর পরে হঠাৎ করে আমার মেসেঞ্জারে হাই বর্ষা, হাসান তৌহিদুর রহমান, মানে রুমির আইডিটা। তা আমি বললাম, ভাইয়া তুমি কই ছিলা, কী অবস্থা তোমার, কী হালচাল? পরে বললো যে আমাকে ফোন দাও। পরে আমি কল দিলাম, পরে বললো যে ওর নামে একজন একটা ধর্ষণ মিথ্যা মামলা করেছে, এই সেই। বর্ষা আমাকে হেল্প করো, আমার সাথে দেখা করো। পরে ধানমন্ডি আড্ডা রেস্টুরেন্টে ওই উইকে ওর সাথে আমার দেখা হয়, অ্যান্ড ওর কাছ থেকে সমস্ত কিছু জানতে পারি। তাজিন আপা মারা যাওয়া, কেন মারা গেল, বা তাজিন আপা সাথে ওর ডিভোর্স হয়েছে কি না, বললো না ডিভোর্স হয়নি, সেপারেশনে ছিল। তো সমস্ত কিছু জানতে পারি। দেন ওকে আমি মামলাতে একটু সহযোগিতা করি, যেমন ওর মামলাটা যে মিথ্যে মামলা, ওটা প্রমাণ করার জন্য, মানে থাকে না, ওর কাছে লয়ার ছিল কিন্তু সবাই মানে টাকা খেয়ে খেয়ে কাজ করতো। তো আমি যখন ওকে মানে একটু সাহস দিলাম, তখন ও মানে খুব নর্মাল আর কি, স্বাভাবিক, আমার প্রতি হয়তো তার একটু অন্যরকম ভালো লাগা তৈরি হয়। তো একটা ডেটে কোর্টে গেলাম, কোর্টে গিয়ে ওই ডেটটা ম্যানেজ করলাম। এরপর লয়ারের সাথে কথা বললাম। তো লয়ার বললো যেখানে বাদী নিজে আসে না এবং কি বলে ডিএনএ টেস্টে পাওয়া যায় না, এবং সার্বিক দিক বিবেচনা করে এটা একটা মিথ্যা মামলা হেনস্থা করার জন্য। তো তখন রুমি খুব আমার ওপর থাকে না যে ওর হয়তো ভালো লাগাটা বেশি। তো মার্চের 1 তারিখেও আমাকে বলল যে আমি তোমাকে বিয়ে করতে চাই, 1 মার্চ। অ্যান্ড দেন আমি বললাম ঠিক আছে, আমার মেয়েকে কিন্তু সবার আগে আমার জন্য না, আমার মেয়ের বাবা হইতে হবে। তারপর 3 তারিখে আমাদের বিয়ে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস, আমারও প্রশ্ন, আমার মনে হয় দর্শকরা এই বিষয়টিতে হয়তো বা প্রশ্ন তুলতে পারেন। একজন মেয়ে, একজন বাংলাদেশের খুবই পরিচিত একজন ড্রামার রুমি, তার নামে ধর্ষণের মামলা দিলেন। সেখানে আমরা দেখলাম রুমি বর্ষার কাছে মেসেজ করলেন মেসেঞ্জারে এবং তার সাথে দেখা করতে চাইলেন। এটা অনেক বছর পরে। ওকে, মানে এই ঘটনা তখন চলমান বিষয়, চলমান 12 বছর হয়ে গেছে। এরপর আপনি দেখা করতে গেলেন। তাহলে আপনি একজন লয়ারও নন,
কিংবা আপনি ওই জায়গা থেকে তাকে কোন ধরনের সহযোগিতা করতে পারবেন বলে রুমি আপনার সাথে দেখা করলেন? আসলে সহযোগিতাটা কি ছিল? সহযোগিতাটা ছিল ওর যে লয়ার, ওর লয়ার হচ্ছে ওকে ধরেন আজকে মামলার ডেট না, কিন্তু মামলার ডেট বলে ওর কাছ থেকে টাকা নিত। এই পয়েন্টগুলো যখন রুমি আমাকে বলল যে এই ঘটনা, তখন আমি বললাম তোমার লয়ারের সাথে আমি কথা বলি। কারণ হচ্ছে কি যে ও সামহাউ ফিল করছে, যেহেতু আমার ননদ ডাক্তার একা, ও সামহাউ ফিল করছে যে আমি হয়তো ওকে হেল্প করতে পারবো কোনো না কোনোভাবে, কারণ আমার রিলেটিভসদের মধ্যে অনেকেই লয়ার আছে। আচ্ছা, তার মানে কি এই বিষয়টি শুধুমাত্র বর্ষা চৌধুরীর কাছে আসলো, তার কাছেই সহযোগিতা চাইলো? আপনার কাছে কখনো বিষয়টি প্রশ্নের মনে হয়নি যে আপনার কাছেই কেন হলো? আর তো কারো কাছে যেতে পারতো না, কারণ রুমি সে একজন আইনজীবীর কাছে যেতে পারতো। আইনজীবী তো ছিল, আইনজীবী ছিল না? তার তো আইনজীবী ছিল, 12 বছর ধরে তো মামলাটা সে টানতেছে। তার মামলার আইনজীবী ছিল, কিন্তু মামলার আইনজীবী বাদেও তার পরিচিত আইনজীবী ছিল না? বা আপনার কখনো মনে হয়নি যে এই জায়গাটা আপনার কাছে নয়, তার তো কোনো আইনজীবীর কাছে যাওয়া উচিত ছিল? কিংবা আইন সে হয়তো, আমি বলি না না, তাকে তার যে ফ্রেন্ড, তার ফ্রেন্ড আইনজীবী, তার কাছেও সে মানে ধোকা খেয়েছে। কিভাবে খেয়েছে? ডেট নাই বলে বলে, ডেট আছে বলে বলে 5,000, 10,000, 15,000 এভাবে খেয়েছে। এবং পুলিশ আসতেছে, অ্যারেস্ট করবে, এরকম ভয় ভীতি ওকে দেখানো হতো। তো যখন আমার কাছে জিনিসটাকে ক্লিয়ারলি বলল, পরে আমি ওকে ঠিক আছে আমি দেখছি। সামাও কি বর্ষা আপু, এখানে কি এমন কোনো কিছু আছে যে ঘটনাটা আপনি বলতে চাচ্ছেন না বা গোপন করলেন বিষয়টা, এমন কিছু আছে নাকি? এই যে যেটি আমাকে বললেন যে আপনার কাছে একটি সহযোগিতার জন্য আসছে, আপনি গেলেন, দেখা করলেন, সে তার না না সহযোগিতা তো আমি আপনাকে বলি, সে কিন্তু ফার্স্টে হাই বর্ষা লিখলো, হ্যাঁ কি অবস্থা, দেন আমি বললাম কি অবস্থা, পরে ও সমস্ত কিছু বললো, দেন আমি বললাম ওকে দেখা করতে চাইলো, দেন আড্ডাতে গেলাম, আড্ডা রেস্টুরেন্টে গিয়ে বসলাম, কথা বললাম, তখন তো সমস্ত কিছু আমাকে। এই ঘটনা তো আমি শুনলাম আপনার মুখে, মানে আমি বলতে চাচ্ছি যে আপনি যেটা বললেন তার বাইরে কোনো ঘটনা আছে কিনা? না, তার বাইরে কোনো ঘটনাই নেই। শিওর আপনি একদম এর ভিতরে কোনো ঘটনা? 100%। ওকে, ঠিক আছে। আচ্ছা যাক, আমরা এই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। আপনার সাথে বা রুমি রহমানের যে সাংসারিক যে বিষয়টি ছিল, যে আপনি এর আগে একজনের সাথে সাংসারিক জীবনে আবদ্ধ ছিলেন, পারিবারিক সম্পর্কে বা যেভাবে আপনাদের একটি পরিবার, আমি ডিভোর্স দিয়েছেন। আফটার ডিভোর্স তারপরে রুমি রহমানেরও স্ত্রী ছিলেন, তিনিও মারা গিয়েছেন সেই সময়টিতে। তো মারা যাওয়ার 2 বছর পরে আমাকে বিয়ে করেছে। আপনারা বিয়ে করলেন। তো আপনারা দুজনই কোনো এক জায়গা থেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, হয়তো আপনারটি বেঁচে থাকলেও আঘাতপ্রাপ্ত হয়েছেন আপনি, আরেকজন মারা গেছেন সেই শোকে আঘাতপ্রাপ্ত। সেই দুইজন আঘাতপ্রাপ্ত মানুষ যখন একসাথে সংসার জীবন শুরু করলেন, এই সংসার জীবনটি কেমন ছিল আর এই সংসার জীবনের বিষয়টি সম্পর্কে যদি একটু বলেন আমাকে। দেখেন, আমার মেয়ে ও বাবার আদর পায়নি। আমার মেয়ে বাবার আদরটা পেয়েছে রুমির কাছ থেকে। ইভেন এখনো গত চাঁদ রাতেও আমার মেয়ে খুব চিৎকার করে কাঁদছে যে পাপা নাই, অনেকগুলো বছর হয়ে গেল। রুমি আমার সংসারটা ছিল, ওই যে বললেন আঘাতপ্রাপ্ত, তো আমাদের সংসারটা অনেক সুন্দর ছিল, এত বেশি সুন্দর ছিল যে রুমি যতদিন পৃথিবীতে ছিল কেউ বুঝতেই পারে নাই যে যারা রুমির মেয়ে না। রুমি এমনভাবে আমাদেরকে আগলে রাখতো, আমার মেয়েটাকে মানে ঘাড়ে নিয়ে ও ঘুরতো। আর আমার সংসারটা এত বেশি পরিমাণের সুন্দর ছিল, আমাদের মধ্যে কখনো তর্ক হতো না, মানে এত সুন্দর সম্পর্ক ছিল, এত সম্মান ছিল। আমার শ্বশুর বলতেন, আমি আব্বার অফিসে বসতাম, আমার শ্বশুর বলতেন মারে তোরে কেন 5টা বছর আগে পেলাম না, সে ব্রিটিশ। তো এত সুন্দর সংসারটার মাঝখানে, সংসারটা কেউ বলতে পারবে না যে রুমি জারার বাবা ছিলেন না বা আমাদের মধ্যে মনোমালিন্য যতদিনও পৃথিবীতে ছিল। ইভেন আমার ছেলে হলো, ছেলের 38 দিনে আমার তো সিজারে বাবু হয়েছে সেন্ট্রাল হসপিটালে। জায়ান হলো, তখনও খুব খুশি যে বাবা ডাক কবে শুনবো, কারণ তো বাবা ডাক শুনে নাই, বাবা ডাক কবে শুনবো। অ্যান্ড এর মধ্যেই তো 38 ডেজে ঈদের দিন রাতে
ভোর রাতে ও দুনিয়া থেকে চলে গেল ব্রেন হ্যামারেজ হয়ে। তো এটা আসলে আমি জানি না, এটা হয়তো আল্লাহ, আমার ভাগ্যে আসলে কিছু মানুষের সুখ থাকে না। রুমির আমার সংসার নিয়ে আসলে আমার কিছু বলার নাই, কারণ ও সেরা বাবা, সেরা সন্তান, সেরা স্বামী। এটা মৃত্যু অবধি আমার এবং আমার মেয়ের কাছে থাকবে। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি বিষয়টি। এই বিষয়টি আমরা দুঃখ প্রকাশ করি বিষয়টি নিয়ে। আমি একটু জানতে চাই যে একটি মানুষ, তার সাথে আপনার সম্পর্ক হলো, দুজন আঘাতপ্রাপ্ত মানুষ একসাথে হলেন, সম্পর্ক হলো, এরপরে সেই মানুষটি আনফর্চুনেটলি সে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল না ফেরার দেশে। এরপরের আসলে সম্পর্কে আপনি কিভাবে জড়ালেন? কারণ আপনার তো তখন স্টিল নাও, তখন আপনার দুটো সন্তান, রাইট? এরপরে সম্পর্কটা জড়ানো হচ্ছে আপনার, আমার তো বড় কেউ নাই গার্ডিয়ান, আমি একাই আমার পরিবারের গার্ডিয়ান। আমার বাবা প্যারালাইজড কিডনি পেশেন্ট, এবং তার সাথে তার ব্রেন স্ট্রোক হয়ে একটা সাইড পুরো, মানে সে মুভ করতে পারে না, এক সাইড, রাইট সাইড। তো আমার যেহেতু কোনো, মানে আমাকে যে পথ দেখাবে এরকম কেউ নাই, মানে গার্ডিয়ানলেস, রাইট। আর আম্মু তো, আব্বুকে নিয়ে সারাক্ষণ থাকতে হয়, যেহেতু আব্বুকে ওয়াশরুমে নিতেও দুজন লাগে। তো এর মধ্যে একটা ছেলে আমাকে হাই হ্যালো করে, নক দেয়। আগে একবার দেখা হয়েছিল কোনো একটা প্রোগ্রামে, কিন্তু সে দেশে ছিল না। আমাকে মেসেজ দেয় যে পেজে মাসখানেক পরে যে আমি তো দেশে নাই, দেশে থাকলে তোমাকে দেখতে আসতাম, তুমি নিজেকে ভালো রেখো বন্ধু, মানে এভাবে করে মেসেজ। আমি বললাম ঠিক আছে, মানে রিপ্লাই দিলাম ওকে। পরে আমার নাম্বার চাইলো, আমি পেজ থেকে নাম্বার দিলাম। তখন তো আমি ফাইট করছি, কারণ 40 দিন আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। তারপর এতগুলো লায়াবিলিটি, বাচ্চাটা ছোট 38 দিন, আমার সিজারের ঘাটাও কিন্তু শুকায় নাই তখন। এর মধ্যে আমার এরকম একটা ফাইট। তো পরবর্তীতে সে বলল হঠাৎ করে যে আমি দেশে আসতেছি, ওর নাম জ্যাকি, দেশে আসতেছে। তো দেশে আসলো, এসে ওটা মোস্ট প্রবলি 7 মাস পরে রুমি মারা যাওয়ার, 6 মাস কি 7 মাস পরে দেশে এসে বলল যে আমি যারা জায়ানের দায়িত্ব নিতে চাই, তুমি আমাকে একটু সুযোগ দাও। দেন ও চট্টগ্রাম, আমার উকিল ভাই আছে, ওদের ওখানে গেল। অ্যান্ড দেন সে আমাকে বিয়ে করলো। আমাদের ইদ্যুৎকালীন সময় যেটা 4 মাস, মানে মুসলিম আইনে, সেটা পার হওয়ার পরে 8 মাস পরে আমি ওকে বিয়ে করলাম, জ্যাকিকে। এবং জ্যাকি জায়ানকে, জারাকে খুব আদর করতো, এটা মিথ্যে না। কিন্তু জ্যাকির একটা পাস্ট ছিল ভয়ঙ্কর, ওটা আমি জানতাম না, যে পলিন ফাতেমা নামে একটা মেয়ের সাথে ওর রিলেশন ছিল, আরও অনেক কিছু। তো ভালোই চলছিলাম 1 বছর, 1 বছরও মনে হয়নি, 7-8 মাস হয়েছে। হঠাৎ করেই মাগরিবের সময়, আমি মাগরিবের, রমজান মাস, আমি মাগরিবের টাইমে ইফতারটা শেষ করে আইব্রোস করতে সেলুনে যাই। কারণ ওই টাইমটাই যেহেতু রোজার মাস, দিনের বেলা যাওয়া যাবে না। যাই, ওখান থেকে ফিরে দেখি বেডরুমের দরজাটা লাগানো। তো বেডরুমের দরজাটা কেন লাগানো, আমি মানে নক করি, ফার্স্টে নর্মালি নক করি। তো যখন খুলতেছে না অনেকক্ষণ ধরে, তখন আমি চিৎকার দিই। দেন ওই বিল্ডিংয়ের যারা ছিলেন, কেয়ারটেকার, ম্যানেজার, তারা সাপল টাপল দিয়ে দরজা খুলে দেখে যে ও হ্যাঙ্গিং, মানে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। আচ্ছা, তার আত্মহত্যার কারণ কি ছিল? সেটা তদন্তকারী অফিসার বের করতে পারেনি। তদন্তকারী অফিসার না বের করুক, আপনি তো ওই মানুষের সাথে একসাথে থাকতেন, তাহলে একটা মানুষের সাথে আপনি একসাথে ছিলেন, একটা মানুষ যদি মানসিকভাবে বিপর্যস্ত থাকে। না, ও যখন ফোনে আলাপ করতো তখন দূরে গিয়ে ওর মার সাথে, ওর বোনের সাথে, বা ওই পলিন ফাতেমার সাথে, পলিন ফাতেমা নাকি ওর পাসপোর্ট, এনআইডি এগুলো নিয়ে রাখছিল। এটা নিয়ে পলিন ফাতেমার সাথে ওর বেশ তর্ক বিতর্ক হতো, আমাকে শোনাতো না, বলতো তোমার এগুলো শুনতে হবে না। ও নিচে গিয়ে কথা বলতো। এবং ও মারা যাওয়ার পূর্বে ওর লাস্ট কল যে হিস্ট্রি, সেই হিস্ট্রিতে 3 জনের নাম না, মানে কল এসেছে, ওর মা, ওর বোন আর পলিন ফাতেমা। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, আপনি পলিন ফাতেমার বিষয়টা কিভাবে জানলেন? ওই বলেছে জ্যাকি আপনাকে বলেছে? হ্যাঁ, পলিন ফাতেমার বিষয়। এবং জ্যাকি
আমাকে বলেছে, এবং যাকে নিজেই যাত্রাবাড়ি থানায় গিয়ে ওই পলেন ফাতেমার বিরুদ্ধে একটা জিডিও করেছিল, কারণ ওর ওই যে এনআইডি সব কিছু নিয়ে রাখছিল ওই মেয়েটা, এ কারণে ও নিজে বাদী হয়ে একটা জিডিও করে রেখে গিয়েছিল যাত্রাবাড়ি আপনার থানায়। তখন কি ভূমিকা ছিল? আমার ভূমিকা হচ্ছে কি, যে আমার কথা মানুষের অতীত থাকবে, আমি বলেছিলাম তোমার অতীতে যদিও থাকে থাকুক, কিন্তু বর্তমানে ওকে আইনো না, এটাকে যত দ্রুত পারো শেষ করো। আচ্ছা আপু, আমাকে একটা জিনিস, একটা সিম্পল একটা বিষয়, আপনি তৃতীয় বিয়ে করলেন জ্যাকিকে, আপনার তার আগে দুজন স্বামী ছিলেন, একজনকে আপনি নিজেই বিচ্ছেদের কারণে তাকে আপনি ডিভোর্স দিয়েছেন, আরেকজন স্বামী সে পরলোকে চলে গিয়েছেন, এবং পরবর্তীতে তৃতীয়জন আপনি অভিভাবক শূন্য হিসেবে থাকাকালীন সময় আপনার মনে হলো আপনার একজন পথপ্রদর্শক দরকার, আমি কি ঠিক বলছি কিনা, আপনি তাকে বিয়ে করলেন। এবং এই বিয়েটার কথা কিন্তু রুমির মা এবং রুমির বোন জানতো, ওকে, যাদের জানা দরকার পারিবারিকভাবে সবাই জানতো, এটা সবাই জানতো। আচ্ছা এখন আমার একটা বিষয় জানার আপনার কাছে, আপনার দুটো বিবাহ জীবন এরকম একটি ক্রাইসিসের ভেতর দিয়ে গেল, আপনি আরেকজনকে বিয়ে করলেন, করার পরে আপনি সাডেনলি তার মুখেই শুনলেন তার একজন স্ত্রী আছে, এই সময়টাতে আপনি এত স্বাভাবিকভাবে নিলেন, কিভাবে নিলেন? স্ত্রী না, গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড, ওকে গার্লফ্রেন্ড। তাহলে আপনি স্ত্রী হিসেবে স্বাভাবিকভাবে অবশ্যই নিনি, সেটা আমি, শুনেন, আমার যেহেতু দুটো বাচ্চা আছে এবং জ্যাকিকে আমি সুযোগ দিয়েছি যে বিয়ের আগে তুমি যাই করো না কেন, বিয়ের পরে তুমি জায়ান জারার বাবাই থাকো, তো ও বলেছে ঠিক আছে বর্ষা, আমি দেখছি, এবং ও নিজে থানায় গিয়ে পলিন ফাতেমার বিরুদ্ধে জিডি করেছিল, কিন্তু আত্মহত্যাটা যে এভাবে করবে এটা কিন্তু টেরও পায়নি, ইভেন এখন পর্যন্ত স্টিল নাও এটার কারণ কিন্তু বের করা যায় নাই, কারণ অপমৃত্যুর মামলা হয়েছে, পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট আছে, কোর্টের আদেশ আছে, রেকর্ড রুমে থেকে সেই ফাইল আমি তুলে নিয়ে এসেছি, যখন এখন আমাকে হত্যাকারী বলছে অনেকে, আমি রেকর্ড রুম থেকে সেই ফাইল, ম্যাজিস্ট্রেটের আদেশও আমি তুলে নিয়ে এসেছি। আচ্ছা এখানে হত্যাকারী যে বলার যে কথাটা, বা যারা বলছে হত্যাকারী, যে হলুদ সাংবাদিক বলছে, আচ্ছা আমাকে একটা জিনিস বলুন, এই যে আপনাকে বলছে হত্যাকারী, এই যে হত্যাকারীর কথাটা আসছে, এই কথাটা তো একটা স্বাভাবিক প্রশ্ন, কারণ আমার প্রশ্নটাও তো এই জায়গায়, কারণ আপনি একটা মানুষের সাথে ছিলেন, তার গার্লফ্রেন্ড আছে, সে এক জায়গা থেকে প্রেশারাইজড হচ্ছে, আপনি সম্পূর্ণ বিষয়টিকে স্বাভাবিকভাবে নিলেন, তার সাথে আপনার কোনো সমস্যা নেই, আর একটি মানুষ সরাসরি কি আত্মহত্যা করলো? না না না, এখানে আমি একটু বলি, ওর যে সম্পর্ক ছিল পলিন ফাতেমার সাথে, সেটা তো ও নিজে স্বীকার করেছে, এবং ও আমাকে বিয়ে করেছে, বলেছে ওইটা শেষ, পলিন ফাতেমার সাথে সম্পর্ক ছিল, বিয়ে কিন্তু না, বিয়ে না, সম্পর্ক। এবং আমি ওকে মেন্টালি অনেক সাপোর্ট দিয়েছি, যখন মেয়েটা ওর সাথে দেখা করে, ওর হচ্ছে গিয়ে আপনার ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই বিষয়ে আপনাদের মাঝে কোনো ঝগড়া হয়েছে? মেয়েটা জব্দ করে না আমার সাথে, আমি রমজান একসাথে ইফতার করে আমি বেরিয়ে গেলাম। তার মানে এই বিষয়টা সম্পর্কে আপনি কোনোভাবে তাকে প্রেসার? কোনোভাবেই না, কোনোভাবে আমি প্রেসার দিই না, আমি শুধু বলেছি যত দ্রুত সম্ভব পলিন ফাতেমা থেকে বেরিয়ে আসো। একটা পুরুষ মানুষের পাশে যদি এমন সাপোর্টিভ থাকে কেউ, তাহলে আমি কেন আত্মহত্যা করব? সেটাই তো কারণ জানে না। তো এই কারণটি কে জানে আপু? এই যে যারা আজকে হত্যাকারী বলছে, যারা তিনটা না লাস্ট কল, যে তিনজনের কলটা আসছে, ওই তিনজনের মধ্যে কেউ নিশ্চয়ই জানে। তাহলে এই কল বিশ্লেষণে কি জানা গেল? যাদের সাথে লাস্ট কলে কথা হলো কি জানা গেল? তারা তো কোনো অ্যাটেন্ডেন্ট আসে নাই, তার পরিবার আছে, তার মামা একজন প্রভাবশালী, আমি যখন পোস্টমর্টেম করে ডিটেলস করে তার মামা আসলো, তার বাবা আসলো, যখন তার লাশটা হস্তান্তর করা হলো, আমি নোয়াখালী যেতে চাইলাম বসুরহাটে, আমাকে নিল না, তখন তারা বা এই বিষয়টাতে কোনো ধরনের অ্যাটেম্প নিল না, বরং থানা থেকে এসআই বারবার ফোন করেছে তাদের যে আপনারা আসেন, আপনারা এটা কি করবেন। আমি নিজে অপমৃত্যুর মামলা করি, কারণ ওসি আমাকে বলে যে এটা তো স্বাভাবিক মৃত্যু না, এটা সরকার থেকে একটা অপমৃত্যু হবে, অপমৃত্যু মামলাটা আপনি করেন। তারপরে পোস্টমর্টেমটা মর্গে, সেটাও কিন্তু আমিই করি। তাহলে জ্যাকি সাহেবের তখন মায়ের কি অভিযোগ ছিল, বা তার আত্মীয়স্বজন কি অভিযোগ ছিল? মা তো আসে নাই, মানে তখন তার মা ছিল না। আচ্ছা, তার আত্মীয়স্বজনের কি অভিযোগ ছিল এই বিষয়ে? কোনো অভিযোগই ছিল না, কিছুই ছিল না। না, ওর মামা নিজে বসুরহাট থেকে, ওর মামা একজন চেয়ারম্যান, বসুরহাট থেকে ওর মামা, ওর বাবা নিজে এসে লাশ নিয়ে যায়। তাহলে একটা মানুষ যে আত্মহত্যা করলো, এই আত্মহত্যার কারণ আপনি জানেন না? আপনি তার সাথে তো ছিলেন। আমি তো ছিলাম, আমি তো বললাম যে ওইটুকু পর্যন্ত জানি, তারপর কি হয়েছে আমি তো জানি না। তাহলে আপনি কি দেখেছেন যে আপনার সাংসারিক জীবনে বা মৃত্যুর কিছুদিন আগেও তাকে কি কোনো কারণে ওর মার সাথে, হ্যাঁ ওর মার সাথে একটা
ডিপ্রেশনের জায়গা আমি দেখেছি, ওর মার সাথে কথোপকথনে রাগ অভিমান দেখেছি। কি মায়ের সাথে আসলে কি সমস্যা ছিল জাকির সাহেবের, বা আপনাকে নিয়ে সমস্যা কিনা? বা মার সাথে সম্ভবত আমাকে বিয়ে করা নিয়ে কোনো একটা ইস্যুস ছিল। যেমন কি ইস্যুস হতে পারে, আপনি তো এই বিষয়ে ও না ও তো ওই পাশের কথা তো আমি শুনতে পাই নাই, আমি তো এই পাশের কথা শুনতে পেতাম পরবর্তী সময়। হ্যাঁ, যাকেই বলতো যে আমি যেটা করেছি আমি বুঝে শুনে করছি, তোমরাই করো না, তোমরা তো চলে যাবা নিউ ইয়র্কে, তোমরা চলে যাও, আমি আমার বউ বাচ্চা নিয়ে ভালো আছি, আমি ভালো থাকবো। আমাদের কাছে বিষয়টা আপু আমি এখনো পরিষ্কার হতে পারিনি যে একটা মানুষের সাথে আপনি ছিলেন ডিপ্রেশনে, আর একটা মানুষ এভাবে মারা গেল আপনি, আচ্ছা যাই হোক, আমি মারা যাওয়ার রিজনটা আমি বলি, এখানে অনেকগুলো রিজন, যেমন ও মারা যাওয়ার পরে অনেক কিছু বেরিয়ে আসছে, যেমন জনি নামে একজন লিখেছে যে ও দুবাইতে মারা গেছে। মৃত ব্যক্তি নিয়ে কথা বলতে আমার আসলে ভালো লাগে না, এটা আমি চাই না, আমি নিতে পারি না ব্রেনে। না, আমরাও এটা স্কিপ করতে চাই, কারণ জাজ করার ক্ষমতা বা কোনো বিচার করার বিষয় আমাদের না, আমাদের মানুষের যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আপনাদের কাছ থেকে উপস্থাপন করে সেটা একটি সঠিক পরবর্তীতে হচ্ছে আপনার ও কিন্তু যেটুকু শুনেছি বিদেশে মানুষ নিবে বলে অনেক টাকা পয়সা নিয়েছে, অনেকে পোস্টও করেছে যাকে আদম ব্যবসা করতো। হ্যাঁ, এটা তো আর আমি জানতাম না। ও মারা যাওয়ার পরে জরি নামে একজন স্ট্যাটাস দিয়েছিল, ওটা স্ক্রিনশটও আছে, আমি আপনাকে দিয়ে যাব, আইডিও আছে। তার সাথে যখন কথা বলি তখন আসলে অনেক ভয়ঙ্কর জিনিস বের হয়ে আসে, যেটা আমি আসলে জানতাম না। আচ্ছা, আমরা এই বিষয়টি পরে শুনি, তার আগে একটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, সেই বিষয়টি একটু আপনার কাছ থেকে আমরা পরিষ্কার হতে চাই। আমরা শুনেছি যে যখন আপনার সাথে রুমির সম্পর্ক ছিলেন, বা আপনারা একসাথে যখন সাংসারিক জীবনে ছিলেন বিবাহ বন্ধনে, সেই সময় থেকে আপনার জ্যাকির সাথে কথা হতো বা আপনার সাথে পরিচয় ছিল, এটি কি সত্য কিনা, বা এই বিষয়টি ইঙ্গিত করে প্রেমের গুঞ্জন? কোয়াইট ইম্পসিবল। তাহলে আমার ননদের সাথে গতকাল আমার কথা হতো না। কোয়াইট ইম্পসিবল। এমনও কথা বলছে যে আমার ননদ নাকি আমার নামে মামলা করেছে, মিথ্যে, কেন করবে? আবার এমনও কথা হয়েছে যে ফ্ল্যাট আমার নামে না। আমার জায়ান রুমির একমাত্র উত্তরাধিকার, যখন সে 18 বছর হবে তখন তার ফুপু একমাত্র লিগ্যাল গার্ডিয়ান এখন আছে, তার ফুপু তাকে বুঝিয়ে দিবে, এখানে আমি কিছু না। রাইট, এমন কথাও তো ছড়াচ্ছে, কিন্তু কথা ছড়ালে তো হবে না, সত্যতাটা দেখতে হবে। আর জায়ানের ফুপু অনেক এডুকেটেড অ্যান্ড শি ইজ এ ডক্টর, সে চায় না এগুলোর মধ্যে আসতে, কিন্তু আমাকে প্রতি মুহূর্তে, গতকাল আমাকে মেসেজ দিয়েছে যে আপনি নিজে ভালো না থাকলে কিন্তু জায়ান জারাকে দেখে রাখার কেউ নাই, আপনি সুস্থ থাকেন। এবং প্রতি মাসে একটা জায়গায় দেখলাম ওই হলুদ সাংবাদিক এটাও বলেছে যে আমি বাসা ভাড়া নেই, কি করি না করি, কিন্তু না, যেই ফ্ল্যাটটায় আমরা থাকতাম সেই ফ্ল্যাটটা যে ছেড়ে এসেছি, ওই ভাড়াটা আমার ননদ, আমার ছেলের নামে একটা অ্যাকাউন্ট খোলা আছে, প্রতি মাসে ভাড়াটা তুলে ওই অ্যাকাউন্টে আমার ননদই দেয়। আচ্ছা, আমি নিজে কিন্তু গিয়ে ভাড়াটা তুলি না। আচ্ছা, আপনি জ্যাকের মৃত্যুর পরে আপনি যার কথা বললেন, এই যে আদম ব্যবসার যে বিষয়টি নিয়ে আসলেন, এই যে আপনাকে অভিযোগ করলো, কি বললেন, এখান থেকে কি বিস্ফোরক আপনি তথ্য পেয়েছেন? ল্যাপটপ, তারপরে অ্যাপল ওয়াচ, তারপর টাকা, বিদেশে যাবে বলে 4-5 জনের কাছ থেকে ট্যুরিস্ট ভিসা করায় টাকা, এবং পাসপোর্ট বানায় দিবে বলে টাকা, এরকমভাবে অনেক কিছু অনেকের কাছ থেকে নিয়েছে। আপনার কাছে কি পরবর্তীতে তার মৃত্যুর পরে তারা কি এসে আপনাকে বলেছে? আমার সাথে ফোনে কথা বলেছে। আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে এরকম বা কোনো কিছু বা কোনো জায়গায় আমরা তো এটা দেখলাম না। একটা মানুষ টাকা দিল, একটা মানুষ মারা গেল, একটা মানুষ না, কয়েকটা মানুষ, মানে কয়েকটা মানুষ। ওইটাই বলছি যে একটা মানুষকে টাকা দিল, সে নাই, তাহলে সেই টাকাগুলো তারা আর উদ্ধারের চেষ্টা করেনি? না, এই ঘটনা তো আজকের না, ঘটনা তো অলমোস্ট 2 বছর শেষ। ঘটনা তো অলমোস্ট 2 বছর শেষ। 2 বছর পরে এটাকে তো আবার পুনরায় সবার কাছে নিয়ে আসতেছে ওই হলুদ সাংবাদিক। আচ্ছা, এটা হলুদ সাংবাদিক কোন সাংবাদিক? যিনি বাংলাদেশের প্রথম কোন ছেলে জামাই স্বীকৃতি চায়। আচ্ছা আচ্ছা, জামাই স্বীকৃতি চায়, আমরা বুঝছি আপনি কার কথা বলেছেন, আমরা সেই বিষয়ে আসবো। কিন্তু তার আগে আমরা পরের বিবাহে যেতে চাই। এর পরের বিবাহ হলো আপনার সাথে রাসেল মিয়া, তাই তো? এই বিবাহের ঘটনাটি বা আপনাদের পরিচয়টি কিভাবে ছিল, বা এটা বিবাহ পর্যায়ে গেল? এটা তো সবাই জানে, আমরা তো সবাই জানি, কিন্তু আমাদের অনেক দর্শকই আছে, দর্শকও জানে যে প্যানেল পরিচিতি, এফডিসি এর প্যানেল পরিচিতিতে সে আমাকে দেখে রত্না কবির আপুকে বলে বিয়ে করতে চায়, আমার ভাইকে দিয়ে তার ভাইকে বলে বিয়ে করতে চায়, এন্ড দেন সে শুটিং শেষ করে হেলেনা জাহাঙ্গীর থাকে। আমার বিয়েটা তো পুরো অন লাইভে হয়েছে। এতিম হয়ে এতিম বাচ্চার দায়িত্ব নিতে চায়, সে কখনো বিয়ে করেনি। হ্যাঁ, আল্লাহর কাছ থেকে সে
অনেক কিছু নিতে চায়, আল্লাহ তাকে অনেক ভালো রাখবে, কিন্তু দিন শেষে দেখা গেল কি বিয়ের 1 মাস পরেই আমাকে টর্চার, আমাকে মারধর, পুরো বিল্ডিং সাক্ষী কীভাবে মানে যেইভাবে সে আমাকে মারতো। এবং তারই সাথে বরের ভাষ্যমতে প্রথম বিবাহ নিকানামায়, সেখানে পাওয়া যায় তার আগের একটি 11 বছরের সন্তানও আছে, বিয়ে আছে 2টা, লিভিং আছে কিছু। এই তো। কিন্তু রাসেল মিয়া তো তার একটি ইন্টারভিউতে ভিন্ন কথা বললো। আমার কাছে তো ডকুমেন্টস আছে, সিসি ক্যামেরার ফুটেজগুলো তো আছে। তাহলে 3 মাসের সংসারে 4টি মামলা, 17 দিনের জেল খাটা, মামলা এটা কেন? কি সত্য? আমি বলি কেন মামলা খাবে না? আপনি আপনার ওয়াইফকে মারবেন, আপনার ওয়াইফ ছেড়ে দিবে আপনাকে? না। আপনি প্রকাশ্যে একটা ভিডিও আমি যে আপলোড করেছিলাম, ও আমার কাছ থেকে সিনেমার টাকা চাচ্ছিল, সেটা আপনারা শুনেছেন? ওকে, তাহলে ওটা কি আপনারা বলবেন এটা পক্ষপাতিত্ব? আপনারা না, আমরা এই বিষয়ে তো কোনো সিদ্ধান্ত দিতে পারি না, বলছি যে এটা তো তার সেটাই কিন্তু আমরা আপনার সামনে তুলে ধরছি। প্রথমত হচ্ছে প্রথম জালিয়াতিটা হচ্ছে বরের ভাষ্যমতে প্রথম বিবাহ, আর আমার জায়গায় কিন্তু আমি বিধবা দিয়েছি। ওকে, জ্যাকি মারা গেছে, আমি বিধবা উইডো, তো আমার জায়গায় কিন্তু আমি কমপ্লিটলি ওকে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে সে যে আমাকে মারধর করলো, টাকা চাইলো, এই প্রমাণ স্বরূপ তার বিরুদ্ধে নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা দেয়া হয়েছে, প্রতারণার মামলা। এই মামলা আরেকটা মামলা দিয়েছে কোন কি নামটা ঠিক খেয়াল নাই, কোরআন অবমাননার মামলা, যে কোরআন শরীফ ছুঁয়ে ও মিথ্যে বলেছে, এটা আমি দেই নাই, এটা অন্য মানুষ দিয়েছে। আর আমার আরেকটা মামলা হচ্ছে দেনমোহর ভরণ পোষণ। স্বাভাবিক মামলা তো, আমি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনের দ্বারস্থ হব না? আচ্ছা, একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আইনের দ্বারস্থ হব না? আমাকে মেরেই যাবে, টাকা নিয়েই যাবে। 3.5 লক্ষ টাকা তো সে নাটক বানাতে নিয়ে গেল, এগুলো তো ফেসবুকে প্রমাণ আছে এখনো। আচ্ছা, আমাকে একটু বলবেন যে একটি মানুষের সাথে আপনার দেখা হলো, আপনাদের ঘটনাটি আমরা জানি যে আপনাদের কিভাবে পছন্দ হলো, কিভাবে বিয়ে হলো। আসলে আপনাদের সংসার জীবনের পরে, বিবাহের পরে আসলে কি ঘটনা ঘটলো? ঘটনাগুলো বিয়ের 2 দিন পরেই আমি যখন ভাইয়ের বাসা দাওয়াতে যাচ্ছিলাম, গাড়ি ড্রাইভ করছিল, তখন একটা কল আসে, ওর ফোনে। কলটা আমি ধরার পরে বলে যে খুব বিচ্ছিরি ভাষায় গালাগালি করে বলে, তোর চেয়ে আমার অধিকার বেশি, তুই তোর জামাই রে দে। তখন তো আমি লিটারালি শকড হয়ে যাই, এটা নিয়ে ওর সাথে আমার খুব চিল্লাচিল্লি হয়। পরে জানতে পারি ওই মেয়েটার নাম শারমিন বৃষ্টি। আচ্ছা, কে ছিলেন তিনি? ও লিভিং এ ছিলেন ওই মেয়েটার সাথে। এটা আপনার বিবাহের আগে থেকে না বিবাহের পরে? আমি বিয়ের পরে জানতে পারি, বিবাহের আগে থেকে ছিল। আচ্ছা, তারপরে এটা আপনি জানতে পারলেন কার থেকে? বিয়ের 2 দিন পরে ওই মেয়েই তো কল দিল। ওই মেয়েই তো কল দিল? হ্যাঁ, তোর থেকে আমার অধিকার বেশি বললো যে। কিন্তু তারা যে লিভিং এ আছে এই বিষয়টা আপনি জানলেন কেন? ওই মেয়েই তো বললো যে তুই কয়দিন আগে আমার এখান থেকে গিয়ে তুই বিয়ে করে ফেললি, তুই আমার একটাবার জানাইলিও না। ওকে, মানে খুব অক্ষুদ্ধ ভাষায় গালাগালি, মানে হয় না একটা হাজবেন্ড ওয়াইফ এইভাবে গালাগালি করে না। তখন আমি খুব ভেঙে যাই যে আমি তো চাই একটা সংসার বাঁচতে, আমার সাথে কেন এগুলা হয়। তখন আমি যখন ওনাকে বললাম, এবং রাসেল মিয়াকে আমি এটাও বলি যে অতীতে যদি আপনার 100 সম্পর্কও থাকে সেটা নিয়ে আমি মাথা ঘামাবো না, কিন্তু বিয়ের পরের দিন থেকে আমি আপনাকে কাউন্ট করব, এটা আপনি মাথায় রাখবেন। এমন কাজ করবেন না যে কাজের জন্য আমি আপনাকে ছেড়ে দিতে বাধ্য হই। আমি আলটিমেটাম তখনই দিই তাকে। আলটিমেটাম দেন? আর এই প্রতিনিয়ত আপনার গায়ে হাত তোলা বা বিষয়টি কি, এটা কি প্রতিদিনের ঘটনা? টাকার জন্য, প্রতিদিনের ঘটনা। মানে টাকাটা আসলে কি পারপাসে চাইতো সে? ধরেন 5ই আগস্টের যে ঝামেলাটা হলো, তার আগে তো সবাই আমরা গৃহবন্দী, রাইট? তো আমার বাসার টেলিভিশন হচ্ছে, একটা উদাহরণ দিচ্ছি, বাসার টেলিভিশনটা হচ্ছে স্ক্রিন আসে না, সাউন্ড আসে। তো আমি আরেকটা টেলিভিশন কিনবো, ওকে নিয়ে যাই। আমার ছেলেটা তো ছোট, ও একটু ওই যে কার্টুন দেখে, ওকে খাওয়াতে করতে, মেয়েটাও। তো আমি টেলিভিশনটা কিনে এনে লাগাতে, মানে ওয়ার্কাররা আসে টেলিভিশনটা লাগাবে, তখন ও রুমে গিয়ে আমাকে বলে, তোর কাছে তোর বাচ্চাদের প্রায়োরিটি এত বেশি যে বাচ্চারা বলতে দেরি, তুই লাখ টাকা খরচ করে টিভি আনতে দেরি নাই, বলেই আমাকে মায়ের। এবং ওই ওয়ার্কারদের সামনেই, টেলিভিশন যারা সেট করছিল তাদের সামনেই আমাকে মায়ের। তারপর আব্বু যখন ব্রেন স্ট্রোক করে, আব্বুকে যখন হসপিটালে প্রচুর খরচ হয়, তোর বাপরে তোর এত টাকা কেন দেয়া লাগবে,
তোর বাপের কিছু নাই। তখন আমি বলি দেখো আমি যে বেঁচে আছি এখন নিঃশ্বাস নিচ্ছি, আমার বাবার অনেক অবদান, আর সন্তান হিসেবে আমি আমার চামড়া বিক্রি করলেও তার পরিশোধ করতে পারবো না। বাবাকে কেন ব্যাংক থেকে তুলে 5 লাখ টাকা আমি পাঠালাম হসপিটালে, এটার জন্য আমাকে অনেক মারছে। আমরা বুঝতে পারছি, মানে সিচুয়েশনটা এরকম 9-6 হলেই মানে ইয়ে হতো আর কি, যেটা আপনি বলছেন। আচ্ছা, এরপরের প্রশ্ন আমি যেতে চাই, যেটি কিছুক্ষণ আগে আপনি বলছিলেন একজন সাংবাদিকের কথা বলছিলেন, আসলে আপনি এটা কাকে মিন করতে চেয়েছেন, তার সাথে আপনার সম্পর্কটা কি? আমরা একজনকে দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সে আপনার স্বামীও দাবি করছে, তার সাথে আসলে আপনার সম্পর্কটা কি? তার সাথে সম্পর্ক ছিল বন্ধু বলতে পারেন। কেমন, যেহেতু আমার গার্ডিয়ান নাই, এই সুযোগটাই সবাই নিয়েছে। যেহেতু আমার গার্ডিয়ান নাই, রাসেল মিয়া যখন আমাকে মারধর করলো অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মে যখন এটা ভাইরাল হলো, তখন এই ছেলেটা নিজে থেকেই আমার বাসায় অনেকগুলো সাংবাদিক নিয়ে আসে এবং সে প্রেস করে, এটা করে, সেটা করে, মামলা করে। লয়ারকে 5 টাকা দিতে হলে সে 10 টাকা নেয় আমার কাছ থেকে, লয়ারকে 5 টাকা দেয়, 5 টাকা তার পকেটে ভরে। এইভাবেই সে চলে প্রতিনিয়ত। আমি লাইভে যাব, আমার ব্যাগ সে ক্যারি করে। হ্যাঁ, জীবনে গোল পড়ে নাই, গোল চা, মানে অ্যাজ এ ফ্রেন্ড। হঠাৎ করে মুন্না খানের সাথে আমার যখন কাজটা রিভিল হলো, কাজটা ভাইরাল হলো, সে বলল মুন্নার থেকে টাকা নিয়ে দে। তা আমি বললাম আমি কেন আমার কো আর্টিস্টের কাছ থেকে টাকা নিয়ে দিব? তোরে তো গত মাসেও আমি টাকা দিলাম, প্রতি মাসে তোর পিছনে আমি 1000 টাকা দিই, তোর বাইকের তেল লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, তোর মাছ লাগবে, সবই তো দিই আমি। সে তো তার একটা ইন্টারভিউতে বলেছে যে আপনি সবার সাথে প্রতারণা করেছেন, আপনি তার সাথে প্রতারণা করেছেন, সে প্রতারিত হয়েছে। এই বিষয়ে প্রমাণ করুক। প্রতারিত হয়েছে প্রমাণ করতে হলে তাকে বিয়ের ডকুমেন্টস নিয়ে আসতে হবে। আজকে 4টা মাস হয়ে গেছে, একটা বারের জন্য সে দেখেন 9 থেকে 6 যাচ্ছে, 6 থেকে 9 যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত যেটা নিয়ে সে শুরু করেছে এই ভিউ বাণিজ্য, 6000 ছিল তার ফলোয়ার্স, এখন হয়েছে 51,000 ফলোয়ার্স, মনিটাইজ হয়েছে পেজ, তার বোনেরটা হয়েছে। এত কিছুর পরে সে এখন পর্যন্ত আমাকে বিয়ে করেছে, লিগ্যাল কোনো প্রুফ সে দেখাতে পেরেছে? তার মানে কি আপনার সাথে তার কোনো বৈবাহিক সম্পর্ক নেই? কোনো সম্পর্ক নেই। তার মানে আকাশ সাথে কোনো সম্পর্ক নেই আপনার? বৈবাহিক কোনো সম্পর্ক নয়। বন্ধু হিসেবে রাসেল মিয়ার ওই ক্রাইসিসের সময় এসে সে দাঁড়ায়, এবং পরবর্তীতে যখন আমি নিজে রিয়েলাইজ করি 31-এ বাংলাদেশের 3 জন তারকা আমাকে সতর্ক করে যে এই ছেলেটাকে কিন্তু মারছি, এই ছেলেটাকে কিন্তু ভয়ঙ্কর, তোরে কিন্তু ট্র্যাপে ফেলবে, তখন থেকে আমি ওকে অ্যাভয়েড করা শুরু করি 31 থেকে। এবং অ্যাভয়েড করা শুরু করার পর থেকেও আমার পেছনে লাগা শুরু। তাহলে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সে আপনার স্বামী, এইটা দাবি করার কারণ কি? সে তো বলতে পারে সে বন্ধু বা অন্য কিছু তো বলতে পারে, স্বামী কেন দাবি করতে? আমি কি করে বলবো? ও তো বলছে যে আমার ক্যারিয়ার শেষ করে দেখায় দিবে। স্বামী দাবি করে, কিন্তু স্বামী হাজবেন্ড দাবি করতে হলে আপনাকে লিগ্যাল প্রুফ নিয়ে আসতে হবে। আমি এখন বললাম আমি শাহরুখ খানের বউ, এভিডেন্স ছাড়া হবে? নিকানামা কাজী আছে, নিকানামা আছে, সে বাসর ঘর সাজাইছে, সে বাসর ঘরে তার বোন আর ভাগ্নি, আমি কই? ওকে, সে, আমি বলি সে সাইন করছে একটা ছবি, মাথায় টুপি দেওয়া, আমি কই? আচ্ছা, এটা যে কত বড় ব্ল্যাকমেল সে করছে, এটা নিয়ে কিন্তু মানহানি মামলা করেছে। এবং মানহানি মামলা যেটা করেছে, মামলা চলমান, ইনভেস্টিগেশনে আছে। মামলাতে কিন্তু তার বোন এবং সে অ্যারেস্ট হলো, সিডব্লিউতে অ্যারেস্ট হলো সে, এবং সে বলছে আমাকে প্রকাশ্যে মারবে এবং আমাকে হাতে পিছে জখম করলো, গাড়ি দাঁড় করায় গাড়ির সামনে গিয়ে। এটা আকাশ নিবিড় আর আলামিন নামে একজন, 2টা বাইক দিয়ে করেছে। ওইটাও কিন্তু হাতিঝিল থানায় আরেকটা মামলা হলো, সে জেলে গেল, জেল থেকে বের হলো, এখনো থেমে নাই। গতকালকে আমি বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসেছি যে এই ছেলেটাকে অ্যাট এনি কস্ট, এখন মানে হয় না যে সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে, এই 4 মাসে সে ভিউ বাণিজ্য এবং ভিউ বাণিজ্যের একটা কোন লেভেলে চলে গেছে চিন্তা করেন, যে সে কিন্তু এখন অবধি বিয়ের কোনো নিকানামা প্রমাণ করতে পারেনি। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা বুঝতে পেরেছি। আপনি একটি লাইভে বলেছেন যে আপনি প্রেগনেন্ট এবং একজনকে আপনি এই সন্তানের বাবা হিসেবে দাবি করেছেন। আমরা একটু তার সম্পর্কে জানতে চাই, সে আপনার কি হয়, তার সাথে আপনার সম্পর্কটা কি? আমি আসলে ওকে নিয়ে কোনো কথা বলতে চাই না। কেন? আপনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বলেছেন। না, এখন কারণ ওইটা বলতে চাচ্ছি না, কারণ যেহেতু আমি মেন্টালি ডিস্টার্ব, আমি এখনো ডক্টরের আন্ডারে আছে। আমি 12 দিন কিন্তু হসপিটালাইজ ছিলাম মানসিক ইনস্টিটিউটে। আচ্ছা, তার মানে কি আপনি এটা বলতে চান না এখানে আপনার কোনো ত্রুটি আছে, এই কারণে বলতে চান না? আমার ত্রুটি বিশ্বাস করা, আচ্ছা, মানুষকে ট্রাস্ট করা। ঠিক আছে, আমি মেনে নিলাম। তাহলে আপনি আমাকে একটু বলবেন যে চলচ্চিত্র প্রযোজক এবং অভিনেতা
মুন্না খান, তার সাথে আপনার সম্পর্ক কি? বন্ধু। বন্ধু? শুধুই কি বন্ধু? আর কিছু বলতে চাচ্ছি না। সেও কিন্তু পাল্টা একটি লাইভ করেছে, সেও কিন্তু বিভিন্ন বিষয় তুলেছে, আপনার নামে কিন্তু অভিযোগ তুলেছে। অভিযোগ তুললেও সেগুলো সে পরবর্তীতে আবার ফোন করে মাফও চেয়েছে। আসলে আপনি এই বিষয়টি আমি রাগের বিষয়ে না, সে বলেছে আমি রাগের মাথায় এগুলো বলেছে, আমাকে মাফ করে দিও। মানে আপনাকে ফোন দিয়ে বলেছে? কি বলেছে? রাগের মাথায় ওই লাইভটা করেছে। রাগের মাথায় লাইভটি করেছে। আচ্ছা আপু, একটি বিষয় হলো আমি মেনে নিতে পারছি না একটা বিষয়, বা আমি নিজে আপনি কেন, সবাই কেউই মেনে নিতে পারবে না। আমার কাছে এইটা না যে আপনি প্রথমে এখন পর্যন্ত কিন্তু বিষয়টা সল্ট আউট না, এখনো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সে বিস্ফোরক মন্তব্য করে চলেছে, বিস্ফোরক মন্তব্য করে চলেছে। এখন করছে না, আমরা তো রিসেন্ট সময় দেখলাম যে এই বিষয় নিয়ে এখনো গুঞ্জন উঠছে, এই বিষয় নিয়ে এখনো মানুষের মধ্যে কথা হচ্ছে। মানুষের মধ্যে তো উঠবেই, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু সে কিন্তু তার কোনো অভিযোগে বা কোনো জায়গায় কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করেনি যে সে বিষয়টি ভুলে করেছে কিংবা কি কারণে করেছে। আমার কাছে তো যা বলার বলেছে, সেটা আপনাকে বলেছে। কিন্তু এই যে আপনারা এই ঘটনার পরে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলেন, এসে বললেন আপনি প্রেগন্যান্ট, অমুক হচ্ছে তার বাবা। আমি তখন হসপিটালাইজ ছিলাম, হসপিটাল থেকে। আপনার এই পাল্টা প্রতিউত্তরে আরেকজন এসে বিস্ফোরক মন্তব্য করলেন, তাহলে বিষয়টা যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে দর্শকদের উদ্দেশ্যে কেন ছেড়ে দিচ্ছেন? আর এটাকে আমাদের কেন চিন্তার কারণ তৈরি করছে না? আমার যেহেতু 3টা ডিসঅর্ডার পেয়েছে, আমার কাছ থেকে এরপরে ফোনগুলো নিয়ে যাওয়া হয়, ফোনগুলো দেওয়া হয় না হসপিটাল থেকে। আর ওর বিষয়টা কি, ও উত্তেজিত হয়ে গিয়ে বলেছে, কিন্তু ও যেহেতু আমাকে একটা কমিটমেন্ট করেছিল, এটা আল্লাহ মানে আমরা না জানলেও আল্লাহ তো দেখেছে। তো যেহেতু মাফ চেয়েছে আমার কাছে, এবং আমি আমার পেজটিও আনপাবলিশড করে রেখেছি, আমি হয়তো এই ডিজিটাল সোশ্যাল মাধ্যমে আর ফিরবও না, এরকম প্ল্যান আছে আমার। সো এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, যেহেতু ওর ফ্যামিলি আছে। আমি এই বিষয়ে না শুনতে চাই, আমি একটা ডেডিকেটেড বিষয় সম্পর্কে জানতে চাই। মুন্না খান বলেছেন যে আপনি বিভিন্ন ছবি, বিভিন্ন কিছু ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছেন। ইতিমধ্যে 50 লাখ টাকা আপনি নিয়ে ফেলেছেন, এই বিষয়টি সম্পর্কে কি বলবেন? 50 লাখ টাকাও আমাকে দিয়েছে, এটা তার কথা প্রমাণ করতে বলেন প্লিজ। ও তো এটাও বলছে যে অভিমান করে, রাগ করে বলেছে। রাগ করে বলছে, সে তো এভিডেন্স সহ বলছে তার কাছে এভিডেন্স আছে, এই বিষয়টি সে জনসম্মুখে সবার সামনে বলছে, এবং সবার সামনে। হ্যাঁ, লাইভে বলেছে, ওই একটা লাইভে। তাহলে এই অভিযোগের বিষয়ে আপনি কি বলবেন? 50 লাখ টাকা যদি আমাকে দিত তাহলে তো হুইসেল হয়, তাহলে আমি 100 স্পিন্ডার গাড়ি নিয়ে নিশ্চয়ই দৌড়াতাম না। আমি যে এখন যে গাড়িটি চালিয়ে এসেছি 100 স্পিন্ডার, তাহলে তো আমি 50 লাখ টাকা দিয়ে সবার আগে গাড়ি কিনতাম। আচ্ছা, এখানে একজন সানি নামে একজন আছেন, তিনি এই বিষয়টিকে, মুন্না খানের যে বিষয়টি, মোহাম্মদ সানি, সে মুন্না খানের বিষয়টিকে সমর্থন দিয়ে সেটি বলেছেন যে এটি সত্য, বা আপনার বিরোধেই কিন্তু বলেছেন। তাহলে এই মন্তব্য কি বলবেন আপনি? এই মন্তব্য নাথিং টু সে, সমস্ত মন্তব্য সেগুলো প্রমাণ হবে আদালতে। আচ্ছা, আমি প্রস্তুত। আচ্ছা, মানে এই যে এখন পর্যন্ত আমাকে একটু বলেন তো আপু, যে আসলে আপনি কতজনের নামে মামলা করেছেন, কতজনের নামে মামলা দেয়া আছে, এবং আপনার হাতে কতগুলো মামলা আছে? না, আমি এখন মামলা দিব বলিনি। তারা যদি আমাকে ক্লেম করে 50 লাখ টাকা দিয়েছে, সেটা প্রমাণ করতে তো হবে, রাইট? আর প্রমাণ করতে গেলেই তো আমার আইনের আশ্রয় যেতে হবে। ক্লিয়ার? আমি মামলা দিয়েছি রাসেল মিয়ার বিরুদ্ধে, যেটা আমার সাথে অন্যায় হয়েছে। আমি মামলা দিয়েছি আকাশ নিবিড়, যেটা মানহানি করছে, তার বিরুদ্ধে। আর কারো বিরুদ্ধে আজ পর্যন্ত আমি মামলা দিইনি। আচ্ছা, যদি মামলা দেওয়ার ইচ্ছে থাকতো, আমার যারার বাবা, তার থেকে আমি আমার কাবিননামাও নেই নাই। ইভেন তো এখন পর্যন্ত আমার মেয়ের ভরণ পোষণ দায়িত্ব সমস্তটাই আমি পালন করছি। আচ্ছা, আমাকে আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি, যে একটা অভিযোগের বিষয়, যে আপনি বিভিন্ন জনকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় আপনি আপনার নামে জায়গা দখল করেন বা আপনার একটি অবস্থান তৈরি করেন, এই বিষয়ে আসলে কি বলবেন আপনি? এসব বিষয় একেবারেই মিথ্যাচার, এগুলো প্রমাণ করতে বলেন বাই ল। আমি প্রস্তুত সমস্ত কিছুর জন্য। কারণ এটা একটা গ্রুপ, এখানে ওই হলুদ সাংবাদিক, তার বোনের এতদিন কেন পেজ ছিল না, এখন কেন পেজ আছে? আচ্ছা আপু, আমাকে একটি জিনিস হলো, যে আপনি বর্তমান সময়ে আপনি যেটি দাবি করেছিলেন যে আপনি গর্ভবতী, আপনি কি এখন প্রেগন্যান্ট? এই বিষয়টা না, ওটা আমি স্কিপ করে ফেলেছি। মানে আপনি কি প্রেগন্যান্ট ছিলেন না এমনি বলেছেন? ওটা আমি বলতে চাচ্ছি না এখন। মানে আপনি বলতেই চাচ্ছেন না? আচ্ছা, আপনি প্রেগন্যান্ট কিনা সেটা বলেন।
একই প্রশ্ন তো হয়ে গেল। একই প্রশ্ন, আপনি ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছেন না, কিন্তু আপনি তো দাবি করলেন যে আপনি প্রেগন্যান্ট। দেখুন আমি ওইটা ওইখানে আমি বলি ও যেমন রাগের মাথায় বলছে আমাকে 50 লাখ দিছে, আমিও রাগের মাথায় ওটা বলছি, ওটা আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে শেষ হয়ে গেছে। মানে শেষ হয়ে গেছে, মানে আপনি এটা বিষয়ে কিছু বলেন। তাহলে একটা মানুষ কি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই যে আপনারা যারা ইনফ্লুয়েন্সার আছেন, আপনারা তো ইনফ্লুয়েন্স করেন মানুষকে, রাইট? তাহলে আপনি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বললেন যে আপনি প্রেগনেন্ট, আপনি একজনের নাম মেনশন করলেন যে এই ঘটনার জন্য সে, তাহলে সেক্ষেত্রে এই বিষয়টি কি? তাহলে আমাদেরকে এগুলো কেন দেখানোর কারণটা কি? দেখানোর কারণটা তো আরেকটি বিষয় আছে, কিন্তু আপনি কিন্তু বিয়ের কথাও এখানে বলা নাই, আপনি বলছেন বন্ধু, তার মানে আপনাদের মধ্যে বিবাহের কোনো সম্পর্ক নেই। তাহলে আপনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা আমাদেরকে কেন বললেন? না, বন্ধু ঠিক আছে, কিন্তু কমিটমেন্ট তো একটা ছিল। আচ্ছা, কমিটমেন্ট ছিল, কিন্তু আমার কথা হলো আমি একজন বিয়ের একটা কমিটমেন্ট না থাকলে তো নিশ্চয়ই এত কিছু হতো না। আচ্ছা, তার মানে বিয়ে হয়েছে আপনাদের? বিয়ের একটা কমিটমেন্ট ছিল। ওকে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো যে আপনি রাসেল মিয়ার সাথে আপনার এখনো পর্যন্ত বিবাহ বিচ্ছেদ হয়নি, হয়েছে কি? অফিশিয়ালি ডিভোর্স হয়নি। অফিশিয়ালি ডিভোর্স হয়নি। তাহলে অফিশিয়ালি ডিভোর্স না হওয়ার পরে পরবর্তীতে বা আপনাদের এই যে সম্পর্ক বা কমিটমেন্টের জায়গা, এটা কিভাবে তৈরি হয়? অফিশিয়ালি ডিভোর্স দেওয়ার পরেই বিয়ে করার প্ল্যান ছিল ওর। আচ্ছা, মানে অফিশিয়ালি ডিভোর্স হওয়ার পরে আপনাদের বিয়ে হতো? ওর প্ল্যান ছিল। ওর প্ল্যান ছিল, আপনার এই বিষয়ে কোনো প্ল্যান ছিল না? কারণ আমি ওয়েট করেছি, ওর ওয়াইফ আছে, ওর ওয়াইফের সাথে আমার কথা, ওর বাচ্চাদের সাথে কথা, আমি এটাকে খুব একটা অ্যাপ্রিশিয়েট করিনি। আচ্ছা আপু, আমাকে একটা কথা বলুন, আমি একজন দর্শক, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও দেখি, আপনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে এমন একটি বিস্ফোরক মন্তব্য করলেন আপনি, এখন আমার সাথে কি এটা আপনি প্রতারণা করলেন না? আমি তো আপনার দর্শক, আপনি কি এটা আমার সাথে প্রতারণা করলেন না? অন্যান্য দর্শকের সাথে প্রতারণা করলেন না? না, এটার জন্য আমি ক্ষমা চেয়েছি। না, আপনি আগে বলেন যে আপনি প্রতারণা করলেন কিনা। এটার জন্য আমি ইতিমধ্যে ক্ষমা চেয়েছি। না, আপনি ক্ষমা চেয়েছেন, তার মানে আপনি প্রতারণা করেছেন জন্য ক্ষমা চেয়েছেন? আমি আমার সমস্ত কাজের জন্য যেগুলো ভুল আছে, জেনে না জেনে যে ভুলগুলো আমি করেছি, সমস্ত কিছুর জন্য আমি পুরো বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছি। ওকে, তার মানে এখন আপনি যেটি বলছেন যে আপনি সমস্ত হ্যাঁ, আর আমি মেন্টালি নট ওয়েল, আমি অনেকগুলো ডিসঅর্ডার নিয়ে আছি। আমি 12 দিন মানসিক ইনস্টিটিউটে ভর্তি ছিলাম, আমাকে গতকালকেও বলা হয়েছে অ্যাডমিট হওয়ার জন্য। আমার ট্রিটমেন্ট এখনও শেষ হয়নি, আমি এখনও মেডিসিনের উপরে আছি। আচ্ছা, আমি চাই যে আপনার এই মানসিক যে দুরবস্থা এটি দূর হোক, আপনি আবারও সুস্থ জীবনে ফিরে আসুন, আমাদের মাঝে ফিরে আসুন। কিন্তু আমি মনে করি একজন দর্শক হিসেবে যে ঘটনাটি আমার সাথে হয়েছে বা আমার প্রশ্ন যেটি, সেই প্রশ্নটি তো দর্শকেরও থাকতে পারে। আসলে সেই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনি কি সেই দর্শকদের সাথে যা করেছেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আসলে বারবার ভুলটাকে কখনোই ভুল বলি না, আমরা অভ্যাস বলি। কিন্তু আমার যেই ভুলগুলো হয়েছে এগুলোর জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, অতীতেও চেয়েছি, আজকে এই প্রোগ্রামের মাধ্যমেও সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি আসলে স্বাভাবিক একটা জীবনে বাঁচতে চাই, এবং একজন বর্ষার যে ভুলগুলো হয়েছে আপনারা খেয়াল করে দেখবেন, এই ভুলগুলো হতো না যদি একজন মাথার উপরে সুস্থ বাবা থাকতো অথবা সুস্থ একজন গার্ডিয়ান থাকতো। সেই গার্ডিয়ানের অভাবটাই হয়তো বা আমার জীবনের একের পর এক ভুলগুলো নিয়ে এসেছে। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমার দ্বারা যারা আশা করেছেন, আমি সবসময় ভালো কিছুই দিয়ে এসেছি, কিন্তু এই হঠাৎ করে আমার কাছ থেকে এ ধরনের জিনিসপত্র আপনারা নিশ্চয়ই আশা করেননি। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন যেন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বেঁচে থাকতে পারি, বাঁচার জন্য যতটুকু প্রয়োজন ওইটুকু নিয়ে যেন বেঁচে থাকতে পারি। দর্শক, আমরা কথা বলছিলাম বর্ষা চৌধুরীর সাথে, তার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম অজানা নানা প্রশ্নের উত্তর। কিছু প্রশ্ন আমাদেরও রয়েছে, যেই প্রশ্নের উত্তর হয়তো আমরাও পরিষ্কার হতে পারিনি, আশা করি দর্শকরা পরিষ্কার হতে পারেনি। কিন্তু সর্বশেষে একটি কথা বলতে চাই, মানুষ মাত্রই ভুল, ভুল করা মানুষের ভুলেই মানুষ ভুল করে, এই ভুলের কারণে মানুষ অনুতপ্ত বোধ করে, সেই জায়গা থেকে মানুষ ক্ষমা প্রার্থনা করে। ক্ষমা করার বিষয়টি আপনাদের কাছে। দর্শক, দেখছিলেন আজকে আমাদের লেটস টকের আয়োজন। আমাদের অতিথি ছিল বর্ষা চৌধুরী। পুরো অনুষ্ঠান জুড়ে আমি ছিলাম কবির চৌধুরী জয়। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।